এইচএসসি 24 ব্যাচের পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষার রেজাল্টের লাইভে সবাইকে স্বাগতম। এইচএসসি 24 ব্যাচের যারা আসো এবং পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষা অ্যাটেন্ড করছো, ফার্স্ট অফ অল সবাইকেই কংগ্রেচুলেশনস। কারণ এইচএসসি পরীক্ষার 1 মাস আগে পুরা সিলেবাসের উপর পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষা, যে পরীক্ষাটা তোমরা রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করবা এইচএসসি দেওয়ার 3-4 মাস বা 5 মাস পরে, সেটা এইচএসসি পরীক্ষা দেওয়ার 1 মাস আগে তুমি পরীক্ষাটা অ্যাটেন্ড করছো। মানে এই যে তোমার একটা সাহস যে না, আমার প্রিপারেশন যতটুকু আছে এই প্রিপারেশনের মাধ্যমে আমি আমার পটেনশিয়ালটা কিংবা আমার প্রিপারেশনের লেভেলটা যাচাই করে নেই, এই সাহসটা করতে পারার জন্য তোমাদেরকে কংগ্রেচুলেশনস। এবং আমি আরেকটা কথা শুরুতেই বলবো যে গত 3 বছর যাবৎ আমরা পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষা নিচ্ছি এবং গত 3 বছরে এত বেশি অ্যাটেন্ডেন্স এবং এত বেশি হাইয়েস্ট মার্কস কখনো উঠে নাই। বিগত 3 বছরে এইবারই প্রথম এত বেশি স্টুডেন্ট লাইভে পরীক্ষা দিচ্ছে, প্রায় 14,000 স্টুডেন্ট, যেটা গতবারের ডাবল প্রায়। তো আমি 24 ব্যাচকে বলবো যে এটা একটা মানে হেডস অফ টু ইউ, যে এত বেশি পার্টিসিপেন্টস তোমাদের ব্যাচে ছিল। এবং বুয়েটিয়ান তোমাদের সবার টার্গেট যদি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা হয়, তো আমরা তো আসলে সবাইকে রিচ করতে পারিনি হয়তো, বাট 70-80% স্টুডেন্টকে কিন্তু আমরা রিচ করতে পেরেছি এবং সবাই কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করছে। মানে আজকের পরীক্ষায় আমরা যে রেজাল্টটা পাবলিশ করতে যাচ্ছি ওইটা অন এন এভারেজ আশা করা যায় তোমরা যদি ভালো মতো প্রিপারেশন নাও, এই পরীক্ষায় তোমার রেজাল্টের রেঞ্জ যেটা ছিল তো আশা করা যায় রেঞ্জটা আশেপাশে, হয়তো তুমি যদি আগামী 5-6 মাস ইউটিলাইজ করতে পারো আশেপাশেই হয়তো তুমি রেজাল্ট পেয়ে যাবা। কারণ আমাদের যেই এক্সাম অ্যাটেন্ডেন্স ছিল একদম পারফেক্ট। মানে বুয়েটেও ভর্তি পরীক্ষা ধরো যে 16-17-18 হাজার দেয়, গতকালকের পরীক্ষাতেও কিন্তু 15,000 প্রায় পার্টিসিপেন্ট ছিল। এবং আমি যেটা বললাম যে এত বেশি মার্কস আমরা এক্সপেক্টই করি নাই যে 24 ব্যাচে এত ভালো কোয়ালিটির স্টুডেন্টস বলো আর যেই লেভেল, মানে এটা আমরা একদম বিয়ন্ড ইমাজিনেশন ছিল। গত 2 ব্যাচের তুলনায় আমি নিঃসন্দেহে বলতে পারি যে 24 ব্যাচের মেধার যে লেভেল সেটা কিঞ্চিত হইলেও, যদিও এইভাবে বলা ঠিক না, বাট আমার রেজাল্ট দেখে আমি এতটুকু কনফিডেন্ট যে না, 24 ব্যাচের যেই স্টুডেন্টরা এই পরিমাণ রেজাল্ট ভালো নাম্বার পাইছে, এটা অন্যান্য ব্যাচের তুলনায় আসলেই আমাদের এক্সপেকটেশনের বাইরে। তো আমি বেশি কথা বলবো না, বাট শুরুতে সামান্য একটু বলে নিব যে ভাইয়া, পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষায় যারা ভালো করছো বা টপ 1000-এর মধ্যে আসো, তোমরা যদি আগামী 5-6 মাস নিজেদের প্রিপারেশনটা কন্টিনিউ করে যাও এবং এতদিন যাবৎ এইচএসসিতে যেভাবে পড়াশোনা করতেছো জাস্ট এইটা যদি কন্টিনিউ করে যাও, আশা করা যায় তুমি তোমার স্বপ্নের ইউনিভার্সিটিতে ভালো একটা পজিশনে চান্স পেয়ে যাবা। হইতে পারে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, আইইউটি, এমএসটি, বুটেক্স। ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট থাকে তারা এই 7টা ইউনিভার্সিটি টার্গেট করে মেইনলি। তো এখানে তোমার একটা ভালো সাবজেক্ট চলে আসবে যদি খালি 6 মাস ইউটিলাইজ করো। বাট পটেনশিয়াল তো ভাই লিটন দাসেরও ছিল, সৌম্য সরকারেরও ছিল, নাজমুল হোসেন শান্তরও ছিল। সব পটেনশিয়াল থাকলেই কিন্তু যে তুমি ভালো করবা বলা যায় না। তো আজকের পটেনশিয়াল পরীক্ষায় যারা ধরো টপ 100-এ আসো, তোমরা যদি আগামী 6 মাস ভালো মতো পড়াশোনা না করো তাহলে কিন্তু এই পটেনশিয়ালটা অপচয় হবে। আমি আবার বলতেছি, এরকমও হবে যে আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ানের রেজাল্ট ছিল টপ 100, কিন্তু বুয়েটে চান্সই পায় নাই, সিকে রুয়েটে চান্সই পায় নাই, কিংবা আইইউটি, এমএসটি, বুটেক্স কোথাও চান্স পায় নাই, এরকমও হবে। আবার আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষায় 10ও পায় নাই, 20ও পায় নাই, বা পজিশন ছিল 2, 3, 4, 5 হাজারের পরে, কিন্তু বুয়েটে দেখবা যে মেরিট লিস্টে চলে আসছে, সিকে রুয়েটে ভালো পজিশন চলে আসছে, এরকমও হবে। কাজেই পটেনশিয়াল আছে, এইটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তুমি যদি এই পটেনশিয়াল নিয়ে আগামী 6 মাস নষ্ট করো সময়, তাহলে কিন্তু তোমাকেও এই যে এরকম দিন দেখা লাগতে পারে যে আমি পটেনশিয়াল বুয়েটেনে ছিলাম যেখানে 15,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সারা বাংলাদেশে, সেখানে তোমার পজিশন 100-র মধ্যে, কিন্তু মেইন পরীক্ষায় তুমি ভালো করো নাই। কাজেই এবং আরও এরকম আমরা কিন্তু এটা গতবারও বলছিলাম যে আমরা পটেনশিয়াল বুয়েটিয়ানের রেজাল্টটা যখন পাবলিশ করি সবসময় আমরা স্টুডেন্টদের উদ্দেশ্যে এটা বলি যে আমরা চাই তোমরা আমাদেরকে ভুল প্রমাণিত করো, যে ভাই আপনাদের পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষায় আমার পজিশন ছিল 3000, আমার বুয়েটে পজিশন 500তম। দেখেন আমি আপনাদের পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষায় এত খারাপ করছিলাম, কিন্তু মেইন বুয়েটিয়ান এক্সামে আমি গত 6 মাস নিজের সেরা পরিশ্রমটা করে আমি আজকে মেরিট লিস্টে ঢুকে গেছি। তো আমরা খুশি হব তোমরা যদি চান্স পাওয়ার পরে আমাদেরকে ভুল প্রমাণিত করতে পারো যে আপনাদের এক্সামের মেরিট লিস্ট ভুল প্রমাণ করে দিলাম, আপনারা ভুল ছিলেন, আমরা মাথা পেতে নিব। তুমি আমাদেরকে ভুল প্রমাণ করো যে ভাই আমি পটেনশিয়াল বুয়েটিয়ানে ছিলাম 2000তম, বুয়েটে আমার পজিশন 200তম, আমরা মানে শোনার জন্য, আমরা ভুল প্রমাণ স্বীকার করার জন্য একদম রাজি আছি
জাস্ট আগামী 6 মাস কাজে লাগাও। কাজেই এই পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষায় যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেও যে আমার পজিশন হয়তো আজকে খারাপ বা আমার প্রিপারেশনটা এখনো টপ নচ না, বাট 6 মাস তুমি আগে এইচএসসি পরীক্ষার এইচএসসি পরীক্ষাটা ফার্স্ট অফ অল ভালো করো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে জিপিএ 5 নিয়ে আসো, তারপরে আগামী 4 মাস এইচএসসি পরীক্ষার পরে 4 মাস অনেক সময় যদি পরিশ্রম করার মেন্টালিটি থাকে তুমি একদম জিরো থেকে, বা যদি আজকে পটেনশিয়াল পরীক্ষায় তুমি অনেক খারাপও করে থাকো তাও আমি বলবো যে যদি ডেডিকেটেডলি পড়াশোনা করো তোমার দ্বারাও ভালো একটা পজিশন ক্যারি করা সম্ভব। তো সামনে যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা, এখন এইচএসসি পরীক্ষার করণীয় সম্পর্কে তোমাদের সামনে তোমাদের উদ্দেশ্যে তোমাদের অপার ভাইয়া কিছু বলবে। আসসালামু আলাইকুম সবাইকে। তো অভি তো মোটামুটি বললোই, পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামটা আমরা নিয়ে থাকি এইচএসসির 1 মাস আগে 1.5 মাস আগে এই সময়টাতে, কারণ তোমাদেরকে একটা রিয়েলিটি চেক দেওয়া যে তোমরা যেন বুঝতে পারো যে না আমার আরও পড়তে হবে। আমি দেখতে পাচ্ছিলাম অনেক কমেন্টে অনেকে বলতেছিল, এখনও বলতেছো যে ভাইয়া আমি তো মনে হয় আর পড়াশোনা করা উচিত না, আমার তো মনে হয় ইঞ্জিনিয়ারিং টার্গেট নেওয়া উচিত হবে না। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটাকে তুমি এইভাবে ভাববা যে আমার হয়তো ঘাটতি আছে, এই ঘাটতিটাকে রিকভার করতে হবে। আমরা যে স্ট্যান্ডার্ড কোশ্চেনে পরীক্ষা নিছি তোমরা কিন্তু অ্যাকচুয়ালি তার চেয়ে অনেক সহজ পরীক্ষাই দিবা। স্বাভাবিকভাবেই আমি এটা আগেও বলছি যে একটা দাগ, তার পাশে ওই দাগটাকে তুমি টাচ না করে তার পাশে একটা বড় দাগ দিলে ওই দাগটা ছোট হবে। মানে একটা দাগকে তুমি না টাচ করেও ছোট বানাইতে পারো কি তার পাশে একটা বড় দাগ দেওয়ার মাধ্যমে। তো আমরা তোমাদেরকে ওই বড় দাগের জন্য প্রস্তুতিটা নেওয়াচ্ছি যেন তোমাদের অ্যাডমিশন এক্সামটাকে ছোট লাগে, অ্যাডমিশন এক্সামের কোশ্চেনটাকে সহজ লাগে। তার মানে এই না যে এই এক্সামে খারাপ দিলে কোনোভাবে খারাপ করলে মনোবল ভাঙবে, বরং এটাকে জেদ হিসেবে নিবা, এমনভাবে নিবা যে না আমি এইবার এরকম করছি, এই ঘাটতিগুলো আছে, এই ঘাটতিগুলো আমি এইচএসির আগেই রিকভার করে ফেলবো, এইচএসির পরপরই আমি দেখিয়ে দিব। ভাইয়ারা কিন্তু অফলাইনেও তোমাদের জন্য একটা পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম নিব। তোমাদের কথার প্রেক্ষিতেই কিন্তু আমাদের প্ল্যান হয়েছে যে আমরা এইচএসসি পরীক্ষার 2 দিন পরেই, এইচএসসি পরীক্ষা যখন শেষ হবে তার 2 দিন পরেই অফলাইনে ওইটা একদম রিয়েল হবে। কারণ ওইখানে আমরা কোশ্চেনও অনলাইনের মতন এরকম করবো না, কারণ অনলাইনে তো তোমরা জানোই যে খুব সহজ প্রশ্ন করলে সবাই 400 পাবা, তো তখন তোমরাই বলবা যে ভাই কী পরীক্ষা নিলেন, কোনো পার্থক্য করতে পারলেন না। তো এখনই দেখো এই লেভেলের পরীক্ষাতেও কিন্তু 387 পেয়ে ফার্স্ট হয়েছে, তো যেটা আমাদের জন্য আনএক্সপেক্টেড ছিল। তো চিন্তা করো সহজ নিলে কতগুলো 400 আসতো। তো যাই হোক ওই সময় তুমি যেন নিজেকে আরেকবার দেখিয়ে দিতে পারো, এইটাকে একটা ল্যান্ডমার্ক হিসেবে নিয়ে এইটাতে যা পজিশনই হয়েছে না কেন ওইখানে তোমার পজিশন আরও এগিয়ে যাবে। এইরকম যদি একটা জেদ নিয়ে তুমি পড়ো এই কয়েকদিন, তাহলে আশা করি তোমার কনফিডেন্সটাও ফিরে আসবে। আর সামনে আর কয়েকটা দিন আছে এইচএসসির, হাতে ধরে আমি যদি বলি 27 দিনের মতন তোমরা পাবা। তার মধ্যেও যদি প্রথম পরীক্ষা বাংলা হয়, প্রথম পরীক্ষার আগে তোমরা 4-5 দিন বাংলার জন্য টাইম রাখলে নিয়ার অ্যারাউন্ড 20-22 দিনের মতন সময় আছে। এই 20-22 দিনের জন্য আমাদের সবার ভাইয়ারদের তরফ থেকেই পরামর্শ একটা যে তোমরা দেখছো অলরেডি রুটিনে কিন্তু সব পরীক্ষার আগে সমান পরিমাণ বন্ধ নাই। বিশেষ করে কয়েকটা পরীক্ষা আছে যেগুলো বিশেষ ফিজিক্স কেমিস্ট্রি কয়েকটা জায়গায় আছে একদিন করে বন্ধ। তো যেখানে একদিন করে বন্ধ সেই সাবজেক্টগুলা তোমরা এখন একটু জোর দিয়ে পড়ো, এখন এমনভাবে পড়ে ফেলো যেন তোমাকে যদি কোনো প্রস্তুতি ছাড়াও ওই পরীক্ষাটা দিতে বলে এইচএসসি শুরু হয়ে যাওয়ার পরে তুমি যেন দিয়ে আসতে পারো। অ্যাটলিস্ট আমি যদি বলি 7টা চ্যাপ্টার, তো 7টা চ্যাপ্টারের 5টা চ্যাপ্টার যেন তোমার এইচএসসির মতন করে শেষ হয়ে থাকে, ওইটা না দেখে গেলেও যেন তুমি পারো। এই জিনিসটা তোমাদের এখন ফোকাস করার সময়। আর আমাদের যে বুয়েটিয়ানের রেজাল্টটা আজকে দেখতে পাবা, সেই রেজাল্টে আমরা তোমাদের বলে দিব যে মোটামুটি কীরকম মার্কস আসছে, কীভাবে কতটুকু মার্কস বা কতটুকুর কাছাকাছি তুমি পাইলে তুমি বুঝতে পারো যে তুমি ট্র্যাকে আসো। যারা ট্র্যাকে নাই, আমি গত বছর একটা এক্সাম্পল দিছিলাম, আমি যখন 15 ব্যাচে ছিলাম, 14 ব্যাচের এক ভাইয়া ছিল নটরডেমে পড়তো, উনি 40%-এর মতন মার্কস পেয়েছিল টেস্ট পরীক্ষায়। টেস্ট পরীক্ষায় 40%-এর মতন মার্কস পেয়েছিল, স্বাভাবিকভাবে ভাবতে পারো যে কোনো রকম পাস করছেন। তো উনি আমার জন্য ইন্সপিরেশন ছিল এইভাবে, কারণ উনি উনার সময়ের বুয়েট এক্সামে 8ম হয়েছে বুয়েটে। তো এইটা আমি যখন এই জিনিসটা আমি যখন শুনছি ভাইয়ার ঘটনাটা, তখনই আসলে আমার মধ্যে মনে হয়েছিল যে না আসলে যে কোনো পরিস্থিতি থেকেই রিকভার করা সম্ভব, এরকম উদাহরণ প্রত্যেক বছরই তৈরি হচ্ছে। তো তুমি ওই উদাহরণ হিসেবে দাঁড়াও যেন পরের বার আমার আর ওই ভাইয়ার এক্সাম্পল না দিতে হয়, আমি যেন এক্সাম্পল দিতে পারি যে আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামে 24 ব্যাচে একটা ছেলে এইরকম করছে, ও পরবর্তী ব্যাচে এই পজিশনে। তোমরা হয়তো অলরেডি দেখে থাকতে পারবা আমাদের কমেন্টগুলোতে, কিন্তু এরকম অনেকেই বলছে যে পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম ফেল এবং এক্সামের মধ্যে আমি টপ 200-এর মধ্যে, এরকম কমেন্টও কিন্তু আসছে আমার পোস্টের মধ্যেই। তো কোনো কিছুই আসলে অবাস্তব না, কোনো কিছুই আসলে এমন না যে তুমি অলরেডি হেরে গেছো, এখনো খেলা শুরুই হয় নাই, খেলা শুরুর আগেই হার মানা যাবে না। তো আমরা আশা করি রেজাল্টের দিকে চলে যেতে পারি।
ঠিক আছে, তো আমি আবার বলে নিচ্ছি, তোমাদের অপার ভাইয়া কিন্তু একবার বলছে যে আমরা এইচএসসি পরীক্ষার পরে আমাদের যে অফলাইন এক্সাম ব্রাঞ্চগুলো আছে সেখানে কিন্তু অফলাইনে আরেকটা পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সাম নিব, একদম বুয়েট স্ট্যান্ডার্ড রিটেন প্রশ্নে। একদম তুমি ফিল করতে পারবা যে এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার 4 মাস পরে তুমি যেই স্ট্যান্ডার্ড প্রশ্নে বুয়েট ভর্তি পরীক্ষা দিবা, অনুরূপ স্ট্যান্ডার্ড প্রশ্নে কিন্তু আমরা পটেনশিয়াল বুয়েটিয়ান নিব অফলাইনে। কাজেই তখন কিন্তু তোমরা অবশ্যই পার্টিসিপেট করবা। একদম আমরা অথেন্টিক, মানে যতটুকু বুয়েট স্ট্যান্ডার্ড করা যায় ওই লেভেলের, একদম তুমি 4 মাস আগে নিজের পজিশনটা ঝালাই করে যাতে আবার একটা কামব্যাক করার সুযোগ পাও, সেই মোতাবেকই আমরা অফলাইন এক্সামের প্রশ্নটা সেট করব। ঠিক আছে, তো চলো আমরা রেজাল্টের অ্যানালাইসিসে চলে যাই। শুরুতে আমরা অ্যানালাইসিসটা দেখব। খেয়াল করে দেখো, পরীক্ষায় টোটাল অ্যাটেন্ডেন্স ছিল, মানে পরীক্ষা দেওয়ার জন্য ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছে 15,278, যেটা গতবারের তুলনায় ডাবল, প্রায় ডাবল। মানে গতবার আমাদের অ্যাটেন্ডেন্স ছিল 8,000 সামথিং, 8,100 প্লাস, আর এইবার 15,278। মানে বুঝতেই পারতেছো যে এইবার কম্পিটিশনটা তুমি একদম বুয়েট, মানে আমি যদি বলি যে প্রত্যেক ব্যাচে ইঞ্জিনিয়ারিং টার্গেটেড প্রিপারেশনে কিন্তু নেয় 14 থেকে 15,000 প্লাস। কিছু হয়তো টার্গেট থাকে মেডিকেল অনেকের, তারপরও তাদের যেহেতু জিপিএ ভালো থাকে তাদের মধ্যেও কিন্তু কিছু অ্যাপ্লাই করে। টোটাল 18,000 বুয়েটে পরীক্ষা দেয় বলে যে সবাই ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট এরকম কিন্তু না, দেখা যায় 14-15,000-ই কিন্তু একদম অথেন্টিক ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট থাকে। তো এখানে দেখো পরীক্ষা দিতে ঢুকছিল 15,278 জন, ওরা রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে ঢুকছে, বাট সাবমিট করছে 14,484। মানে অনেকেই ছিল যে হয়তো এখানে মনে করে যে প্রায় কত জনের মতো, 700 জনের মতো, যে পরীক্ষা 800 জনের মতো, প্রায় 780 জনের মতো যে পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে ঢুকছে, বাট সবাই হয়তো সাবমিট করে নাই, বিভিন্ন কারণেই হতে পারে সাবমিট কমপ্লিট করে নাই। বাট একদম টোটাল সাবমিশন ছিল 14,484 জন, যে ওরা পরীক্ষা দিয়ে পরীক্ষা সাবমিট করছে। এবং আমি যদি তোমাদেরকে দেখাই যে ব্যাচ ওয়াইজ ডাটা কাউন্টটা দেখো, হচ্ছে 24 ব্যাচ পরীক্ষা অ্যাটেন্ড করছে 78.8%, মানে 80%। বাকি পার্সেন্টেজগুলো দেখো 25 ব্যাচ 17.7%, কিছু 23 ব্যাচও ছিল। তো 24 ব্যাচ যারা মেইন পটেনশিয়াল বুয়েটিয়ানের ক্যান্ডিডেট প্রায় 80% পরীক্ষা অ্যাটেন্ড করছে। তারপরে আমি যদি বোর্ড ওয়াইজ ডাটা একটু দেখি, দেখো ঢাকা বোর্ড সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স ছিল 41%। সেকেন্ড অ্যাটেন্ডেন্স আমি অবাক হইলাম যে কুমিল্লা বোর্ড। নর্মালি কিন্তু দেখা যায় যে ঢাকা বোর্ডের পরে চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড থেকে কিন্তু অ্যাটেন্ডেন্স বেশি হয়, বাট এইবার কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট যারা আসো আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব যে এই ধারাটা যদি তোমরা বজায় রাখতে পারো। 13%। আর চিটাং বোর্ড থেকে পরীক্ষা দিছে 11.3%। তারপরে যথারীতি রাজশাহী দেখতে পাচ্ছ, বাকি পরীক্ষাগুলো তোমরা দেখতে পাচ্ছ। ওকে ফাইন। এরপরে আমরা যদি নিচে যাই, দেখো মার্কস ডিস্ট্রিবিউশন, আমি তোমরা যে এইটার জন্য বেশি ওয়েট করতেছো এখানে গ্রাফ আকারেও তোমরা দেখতে পারতেছো, বাট আমি এখানে তোমাকে রেঞ্জটা দেখাই, দেখতে পারতেছো ক্লিয়ারলি সবাই। দেখো স্কোর রেঞ্জ উল্টায় দেই, শর্ট বাই কাউন্ট এখানে এখানে আচ্ছা দেখো আমাদের পরীক্ষা একদম বুয়েট স্ট্যান্ডার্ড পরীক্ষা ছিল, 40টা প্রশ্ন, টোটাল 400 নাম্বারের, এবং 350 থেকে 400 পাইছে, এই রেঞ্জে নাম্বার পাইছে টোটাল 3 জন। এবং যে ফার্স্ট হয়েছে অলরেডি তোমাদের অপার ভাই স্পয়লার দিয়ে দিছে, ফার্স্ট যে হয়েছে নরডেম কলেজের 387.5, যেটা আমাদের বিয়ন্ড এক্সপেকটেশন। আসলে আমরা ভাবছিলাম যে এই প্রশ্নে হয়তো হাইয়েস্ট মার্ক 350 উঠতে পারে কোনোভাবে, বাট ফার্স্ট হয়েছে 387.5। মানে বুঝতেই পারতেছো যে এই প্রশ্নে যে 387.5 পাইছো, হেডস অফ টু ইউ। এবং একটু পরেই আমরা নাম জানতে পারবো যে কে ফার্স্ট হয়েছে। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছ 300 থেকে 350 এই রেঞ্জে নাম্বার পাইছে 9 জন, 250 থেকে 300 54 জন, 200 থেকে 250 165, 150 থেকে 200 414, এবং 100 থেকে 150 টোটাল 1120। আমি যদি একদম যোগ করি 100 থেকে, মানে টোটাল 400-তে 100 বেশি পাইছে, 100 চাইতে বেশি পাইছে। তুমি যদি যোগ করো 1100, 400, 1500, 17, প্রায় 1700 স্টুডেন্ট। মানে আমরা যখন প্রশ্ন করি, তোমরা তো জানোই যে অনলাইনে যেহেতু এক্সাম, প্রশ্নটা একটু কঠিন না করলে অনেকেই হয়তো 2 নাম্বারই করতে পারে, বা হয়তো অনেক সময় দেখা যেতে পারে যে 2-3 জন মিলে পরীক্ষা দিয়ে নাম্বার তোলার চেষ্টা করে। এই জন্য আমরা একটু বেশি স্ট্যান্ডার্ড রাখার প্রশ্নটার চেষ্টা করছি। এবং আমাদের এক্সপেকটেশন ছিল যে এই 24 ব্যাচের আজকের এই পরীক্ষায় পটেনশিয়াল বুয়েটিয়ান পরীক্ষা হয়তো 100 প্লাস, মানে 100 প্লাস 1000 জনের মতো পাবে, বাট সেটা 1700। মানে আমি আসলেই অবাক হইলাম যে 24 ব্যাচে তোমরা যেই পরিমাণ ভালো রেজাল্ট করছো,
এবং এটা আসলে আমাদের একাডেমিক 24 ব্যাচের একটা স্ট্রং পয়েন্ট বলবো, কারণ আমাদের 24 ব্যাচের যে একাডেমিক কোর্সগুলো হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোতে কিন্তু প্রায় অন অ্যান এভারেজ 9 থেকে 10,000 স্টুডেন্ট আমাদের কোর্সগুলোতে ছিল। অ্যান্ড অলসো টপ 10 এর মধ্যেও কিন্তু একাডেমিক ব্যাচের হ্যাঁ। স্টুডেন্ট যারা মেগা এক্সামে ভালো করতো তাদেরকেই আমরা ঘুরে ফিরে পাইছি। তো এটা একটা গুড সাইন যে একাডেমিক থেকে যারা 25 ব্যাচও আসো আজকে লাইভটা দেখতেছো, একাডেমিক থেকে ভালো করে পড়লে যে মানে একটা ফলাফল পাওয়া যায় শেষে, এটা কিন্তু এবং আমি আরেকটা কথা বলবো যে আজকের পরীক্ষায় যারা টপ 10-এ আছে তাদের মধ্যে প্রায় 5-6 জন আমার ম্যাথের একাডেমিক কোর্সগুলার যে আমি রেজাল্টগুলো দিই, যে মেগা এক্সামের রেজাল্টগুলো তোমরা যদি দেখো নামে মিল পাবা, কমন পাবা। মানে প্রায় 5-6 জন একাডেমিক ব্যাচের এক্সামগুলার টপার। মানে তুমি বুঝতেই পারতেছো যে আমাদের এসসিএস এর একাডেমিক ব্যাচগুলো থেকে যারা নিয়মিত কমপ্লিট করছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের সাইকেলগুলা, তারা কিন্তু টপ 10-এ পটেনশিয়াল বুয়েটিয়ানে কিন্তু একদম সুন্দর মতো দেখতেই পারবা যে ওরা কি পরিমাণ ভালো মার্কস পাইছে। তো আমি একদম কংগ্রেচুলেশন জানাবো ভাইয়া। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই কত এই পরীক্ষায় 400-তে কত পাইলে ভালো মার্কস, এবং আমি আশা করতে পারি যে এই ধরনের প্রিপারেশনটা কন্টিনিউ করলে হয়তো ভালো করা সম্ভব, আমি বলবো 100+। তো এই 100-র চাইতে বেশি যে এই 1700 মানুষ পাইছো তোমরা বর্তমানে অবস্থায়, ধরো যে এই 1700-র মধ্যে হয়তো 25 ব্যাচও 100 জনের মতো থাকতে পারে, ধরো যে 24 ব্যাচের আছে 1500 জন, তো বুয়েটা কিন্তু অন এভারেজ 1309 জন সিট, অন এভারেজ টানে কত 1400 মানে 1500 এই রেঞ্জ, 1400 থেকে 1500 পর্যন্ত সিরিয়াল পর্যন্ত চান্স হয়। তো আমি যদি বলি যে তোমরা যদি এই 5-6 মাস, আগামী 5-6 মাস ভালো মতো নিজের পটেনশিয়ালটা ইউজ করতে পারো, 6 মাস যদি খালি ধরে রাখতে পারো এবং এই প্রিপারেশনটা কন্টিনিউ করো, তোমার দ্বারা বুয়েট, সিকে রুয়েট, আইইউটিএম, এসটি বুটেক্স এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে ভালো একটা ইজিলি চান্স পাওয়া সম্ভব যদি খালি কাজে লাগাইতে পারো ভাই। আর বাকি যারা আসো দেখো 50 থেকে 100, এই যে এখানে যেই 3000 মানুষ আসো, তোমরা খালি ট্রেকে ওঠা বাকি। তোমরা ধরো যে সাইকেল চালাইতেছো, জাস্ট রাস্তার মনে করো যে কি থাকে রেল লাইনের জাস্ট পাশ দিয়ে জাস্ট খালি ট্রেকে উঠবা। তোমরা যদি আগামী 6টা মাস, এই যে তোমাদের জন্য কিন্তু আগামী 6টা মাস, ধরো তুমি ডেইলি, ধরো আমি একটা উদাহরণ দিলাম যে ডেইলি তুমি আগে পড়তা 6 একক, এখন পড়বা 10 একক, এখন পড়বা 8 একক, 9 একক, মানে আগে যতটুকু পড়ছো এই 1.5 বছর এইচএসসি পরীক্ষার আগে এই 1 মাস, এই 1 মাসটা জাস্ট এইচএসসি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নেও ভালো মতো, এইচএসসিটা ভালো মতো দিয়ে আসো, তারপরে আগামী এইচএসসি নিজের লিমিটকে ক্রস করো। যদি সারাদিনে তোমার 10 ঘন্টা পড়ার সুযোগ থাকে 10 ঘন্টা পড়ো, যদি 12 ঘন্টা পড়ার সুযোগ থাকে 12 ঘন্টা পড়ো, ডেইলি যতটা ইউজ মানে ম্যাক্সিমাম ইউজ করা সম্ভব চেষ্টা করো তোমার দ্বারা। আমি চাই যে এই যে 50 থেকে 100 তোমরা বুয়েটে 100-র মধ্যে ঢুকে আমাদেরকে 100-র মধ্যে ঢুকে আমাদেরকে রং প্রমাণ করো যে না আপনারা ভুল, আপনাদের পরীক্ষায় আমি দেখেন এই 1500-1700-র বাইরে ছিলাম, এই যে একদম 50 থেকে 100-র মধ্যে ছিলাম, কিন্তু আমি বুয়েটে চান্স পাইছি ভালো পজিশনে। যদি খালি এই এইচএসসি পরে 4-5 মাস ভালো মতো পড়তে পারো, ইজিলি পসিবল, খালি জাস্ট একটু ট্র্যাকে ওঠা। আর যারা 10 থেকে 50-এর মধ্যে আসো তোমাদেরকে আমি বলবো যে এইচএসসি পরীক্ষার পরে আমরা অফলাইনে কিন্তু আরেকটা এক্সাম নিব। যদি তোমার এইচএসসি পরীক্ষাটা ভালো হয়, ধরো তোমার এইচএসসি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তোমার পরীক্ষা ভালো হয়েছে, অ্যাটলিস্ট জিপিএ 5 পাওয়ার কনফিডেন্স আছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এইচএসসি পরীক্ষার পরে আমাদের যে অফলাইন এক্সামটা হবে, এই অফলাইন এক্সামটা কিন্তু একদম ডিরেক্ট বুয়ে স্ট্যান্ডার্ড। এই অনলাইন এক্সামের প্রশ্নটা আমরা ইচ্ছাকৃতভাবেই কয়েকটা প্রশ্ন একটু কঠিন রাখছিলাম, বাট অফলাইন এক্সামটা একদম বুয়ে স্ট্যান্ডার্ড পরীক্ষা হবে। ওই পরীক্ষাটা অ্যাটেন্ড করে দেখো যে তোমার যে ক্যালিবার, ওই ক্যালিবার অনুযায়ী তোমার প্রিপারেশনটা কোন লেভেলে আছে, তারপরে ওইটার রেজাল্ট দেখা অনুযায়ী তুমি ঠিক করবা যে ভাই আমার যদি বুয়েটে চান্স পাইতে হয় আমার অনেক পড়তে হবে। কারণ কি দেখো তোমার চাইতে কিন্তু অলরেডি এখানে 3000, এখানে 1700, 4700 স্টুডেন্ট, এই 4700 স্টুডেন্ট আজকের ওদের প্রিপারেশন তোমার চাইতে ভালো। কাজে তোমার যদি বুয়েটে চান্স পাওয়ার ইচ্ছা থাকে এবং স্বপ্ন থাকে, অবশ্যই ওদেরকে বিট করতে হবে। এই জিনিসটা কিন্তু সত্য, তুমি যতই পড়ো না কেন ওদেরকে বিট করে কিন্তু ঢুকতে হবে। কাজে পরিশ্রমের লেভেলটা ওই লেভেলেই করতে হবে ভাই, সব কিছুই পসিবল। আজকের পরীক্ষায় যে 20 পাইছো তোমার দ্বারা হয়তো বুয়েটে একটা ভালো পজিশন আশা করা সম্ভব, কিন্তু ওই লেভেলে পরিশ্রম করতে হবে। এই যে অপার ভাইয়া যেটা বললো যে বুঝতেই পারতেছো যে টেস্ট পরীক্ষায় 40% নাম্বার থেকে বুয়েটে অষ্টম, তো তুমি এই পরীক্ষায় 40 পাইয়া কেন বুয়েটে 400তম হইতে পারবে না? 1200তম হও, 1400তম হও, অন্তত একটা সাবজেক্ট তোমার স্বপ্নের বুয়েটে তুমি একটা যে কোনো সাবজেক্ট নিয়ে ঢুকো, চেষ্টা করলে পসিবল, বাট ডিটারমিনেশনটা হইতে হবে ওই লেভেলের। এইটা তুমি আজকে বুঝে পেলো যে আমি খাইলাম, ঘুমাইলাম, ঘুরলাম আর চান্স স্বপ্ন দেখলাম যে বইটা হয়ে যাবে, বা সিকে রুয়েটে ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়বো বা অন্য একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো, অথচ পরিশ্রম করলাম না, তাহলে কিন্তু হবে না। এই রিয়েলিটি চেকটা আজকে থেকে পেয়ে গেলা। আগামী 1 মাস নিজের পরিশ্রমটা, সর্বোচ্চ পরিশ্রমটা করো, এইচএসসি পরীক্ষা ভালো মতো দাও, তারপর বাকি 4 মাস নিজের একটা টার্গেট সেট করে চ্যালেঞ্জ হিসেবে নাও। সবার জন্য ভাই শুভকামনা থাকবে। এরপরে আমি যদি দেখাই, এটা হচ্ছে ব্যাচ এবং বয়েজ ডাটা, কোন বোর্ডে কতজন টপার আছে। তুমি যদি দেখো যে ঢাকা বোর্ডে 300+ পাইছে কতজন? 2 জন। 200+ পাইছে 80 জন। 250+,
মানে এটা হচ্ছে রেঞ্জটা আসলে, যে এটা হচ্ছে 350 প্লাস, এটা হচ্ছে 300 থেকে 350, 250 থেকে 300 পাইছে 25 জন, 200 থেকে 250 পাইছে 80 জন, ঠিক একইভাবে। একটা বোর্ডে যাই, ঢাকা বোর্ডে, তো রাজশাহী বোর্ডে গেলাম, বা ধরো এই যে রাজশাহী বোর্ডে দেখো 300 থেকে 300, দেখো 250 থেকে 300 পাইছে 10 জন, 200 থেকে 250 পাইছে 20 জন। মোটামুটি এই ছিল আমাদের রেজাল্টের পরিসংখ্যান। তো এখন আমরা চলে যাব আমাদের মেইন আকর্ষণ, এবং ফার্স্ট কে হয়েছে তোমরা একটু আইডিয়া করো তো। ফার্স্ট যে হয়েছে তোমরা বুঝতেই পারতেছো, অলরেডি কমেন্টে চলে আসছে 400তে 387.5, এবং আমাদের হায়ার ম্যাথ এবং ফিজিক্স একাডেমিক সাইকেলে 24 ব্যাচের হায়ার ম্যাথ এবং ফিজিক্স একাডেমিক সাইকেলে যে মেগা এক্সামগুলো আমরা নেই, এই মেগা এক্সামগুলোর রেজাল্ট তো আমরা রম্বস গ্রুপে, এএসজি গ্রুপে পোস্ট দেই। তো ওইখানে যে কমন মাঝে মধ্যে ফার্স্ট হয়, সেই নামটা তোমরা কি চিনতে পারতেছো বলো? হ্যাঁ আমি দেখতে পারতেছি ইতিমধ্যেই কিন্তু সাজেশন চলে আসছে, আবার আমি মনে হয় ওদেরকে আর দীর্ঘায়িত না করি, আমরা রেজাল্টটা দেখাই ফেলি। কি বলো? দেখাই ফেলি, রেজাল্টটা দেখাই ফেলি, এবং কমেন্টেও আমরা দিয়ে দিচ্ছি। আমরা যদি দেখি পটেনশিয়াল বুয়েটিয়ান 24, আমরা দুইটা রেজাল্ট দেখাবো 24 ব্যাচ, যেহেতু 25 ব্যাচেরও ভালো একটা অ্যামাউন্ট অ্যাটেন্ডেন্স ছিল, প্রায় 18%। তো আমরা প্রথমে 24 ব্যাচের রেজাল্টটা দেখাবো, তারপরে 25 ব্যাচের রেজাল্টটা দেখাবো। এই হচ্ছে 24 ব্যাচের রেজাল্ট। দেখো, মোহাম্মদ রিদওয়ান, নটরডেম কলেজ, ফার্স্ট, মেরিট ফার্স্ট। একদম বুয়েট ভর্তি পরীক্ষাতেও কিন্তু তোমরা এরকম একটা পিডিএফ এর রেজাল্ট পাবা। যদিও নাম্বার বুয়েট পাবলিশ করবে না, আমরাও রেজাল্ট পাবলিশ করি নাই, কিন্তু যে ফার্স্ট হয়েছে তার রেজাল্টটা আমরা শুধু জাস্ট পাবলিশ করে দিলাম, কারণ এটা আমরা অবাক হয়েছি সত্যি বলতে। কারণ আমরা এক্সপেক্ট করছিলাম 350, যদি ও 350 পেয়ে ফার্স্ট হইতো তাহলে হয়তো আমরা রেজাল্ট কাউকে বলতাম না বা নাম্বার, বাট ও যেই নাম্বার পাইছে আসলে ওর নাম্বারটা প্রকাশ করা উচিত, ওর প্রতি সম্মানার্থে, মানে এই পরিমাণ ডেডিকেশন বা এই লেভেলের নাম্বার আসলে সে পাইছে। তো রিদওয়ান আমাদের এসসিএস এর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ একাডেমিক সাইকেলগুলোতে তোমরা দেখছো যে আমরা যে মেগা এক্সামগুলো নিছি, ম্যাথের মেগা এক্সাম ম্যাক্সিমাম গুলাতেই ও খুবই ভালো রেজাল্ট করছে, এবং ম্যাক্সিমাম রিটার্ন এক্সাম যেগুলো আমি জুমে নেই ক্যামেরা অন করে ওগুলাতেও কিন্তু ফার্স্ট। কাজেই বুঝতেই পারতেছো ও কোন লেভেলের ডেডিকেটেড। অ্যান্ড অলসো রিদওয়ান সম্পর্কে আমার ফার্স্ট মেসেজ যেটা রিদওয়ান আমাকে দিচ্ছে সেটা হচ্ছে যে ও গত বছর অর্থাৎ 23 সালের পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামে সেটাতেও কিন্তু সেকেন্ড ছিল। মানে আমি মাত্র দেখলাম আর কি কিছুক্ষণ আগে মেসেজ। তো গত বছরও ভালোই করছে। তো 25 ব্যাচেরও যারা আসো, যারা দেখতেছো, 25 ব্যাচের রেজাল্টটাও কিন্তু আমরা কিছুক্ষণ পরই দেখাবো। তো 25 ব্যাচের যারা আসো তাদের সম্বন্ধেও আমাদের পরামর্শ থাকবে। তোমরা এই আজকের এই ঘটনা থেকে অনুপ্রেরণা নাও, তোমাদেরকে নিয়েও ইনশাল্লাহ পরের বছর আমরা একই রকমের আয়োজন করব। আর আরেকটা জিনিস অবাক লাগলো অভি, সেটা হচ্ছে যে সেকেন্ড যে হয়েছে, প্রথম যে হয়েছে রেদওয়ান ও নটরডেম কলেজ থেকে বরাবরই ভালো করে। দ্বিতীয় যে হয়েছে অদিতিয়া উর প্রত্যয় কিন্তু কক্সবাজার গভর্নমেন্ট কলেজ থেকে, এটা আমাদের কাছে মানে আরেকটা মানে আশ্চর্যজনক লাগলো ঘটনাটা, যে কক্সবাজার গভর্নমেন্ট কলেজ থেকে পুরো 14,000 স্টুডেন্টের মধ্যে সেকেন্ড হওয়া, এটা কিন্তু চারটেখানের কথা না। অ্যান্ড এই লেভেলের কোশ্চেনে সেকেন্ড হওয়া, তো ওর নাম্বারটা তো 350 প্লাস ছিল আমার যতটুকু মনে আছে। তো আলটিমেটলি প্রত্যয় কংগ্রাচুলেশন তোমাকে, তুমি এই পরীক্ষায় অংশগ্রহণ করছো এবং এই রকম ডমিনেন্স সহ সেকেন্ড হয়, এটা কিন্তু বিরাট ব্যাপার। এরপরে আমরা দেখতে পাচ্ছি থার্ড মাহমুদুল হাসান ওয়াসিফ, নটরডেম কলেজের, ও কিন্তু 350 প্লাস, টোটাল 3 জন স্টুডেন্ট 350 প্লাস পাইছে। এরপরে ফোর্থ দীপরঞ্জন সরকার, সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজের। তারপরে পঞ্চম হচ্ছে সিফাত, দেবীনগর ডিগ্রি কলেজের স্টুডেন্ট। কাজে বুঝতেই পারতেছো যে টপ 10-এ ঢাকার বাইরে, এবার আমি আরেকটু আমরা অবাক যে ঢাকার বাইরের কলেজগুলো থেকে টপ 10-এ দেখো, কক্সবাজার থেকে সেকেন্ড, সিরাজগঞ্জ থেকে ফোর্থ, দেবীনগর ডিগ্রি কলেজ থেকে ফিফথ, সিফাত মন্ডল কুড়িগ্রাম গভর্নমেন্ট কলেজ। তারপরে তামিমও কিন্তু খুলনা, হ্যাঁ মসজিদ মেমোরিয়াল মানে খুলনা MM সিটি কলেজ। তারপরে তোফায়েল আহমেদকেও তোমরা চেনো যে একাডেমিক ব্যাচগুলোতে কিন্তু ভালো রেজাল্ট করে খুব, সিফাত মন্ডলও চিটাগাং কলেজের। তারপরে আলিফ মাহমুদ হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট। তারপরে আহনাফ ফরিদ নটরডেম কলেজ। মানে টপ 10-এ আমি যদি কাউন্ট করি দেখো 1 2 3 4 5 জন, 6 জন, 6 জন, টোটাল 6 জন টপ 10-এ 6 জন স্টুডেন্ট কিন্তু ঢাকার বাইরের কলেজ থেকে টপ করছে। কাজেই এই জিনিসটা কিন্তু আমি বলবো যে বিগত বছরগুলোর তুলনায় ঢাকার বাইরের কলেজ স্টুডেন্টরা ভালো করতেছে। আমি বলবো যে অনলাইন এডুকেশনটাও কিন্তু এর এই ইম্প্যাক্টটার পিছনে আমি বলবো যে অবদান আছে। এক্স্যাক্টলি, কারণ 24 ব্যাচটাকে আমরা যদি আমি এসএস এর কথাই বলি, এসএস এর একদম সূচনা লগ্ন যখন হয় 24 ব্যাচটা কিন্তু জাস্ট প্রবেশ করে। তো এইটা একটা গুড সাইন যে এসিএস যত প্রসার হচ্ছে এবং বাংলাদেশের বিশেষ করে ঢাকার বাইরে
থেকেও স্টুডেন্টসরা ভালো করা শুরু করছে। সো আশা করি তারা এই বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্টেও এরকম পারদর্শিতা দেখাবে। অ্যান্ড এভাবেই আসলে কন্টেন্টের প্রতিযোগিতা কিন্তু বেড়ে যাচ্ছে প্রতিনিয়তই। আর আমাদের স্টুডেন্টস, আমি যদি বলি যে গত বছরের থেকে প্রত্যেক বছরই এটা একটা বলা, এটা প্রবাদের মতনই বলে যে বছর কি বছর বুয়েটের কম্পিটিশন 1.5 গুণ করে বাড়ে। তো স্বাভাবিকভাবেই 23 ব্যাচে যারা চান্স পেয়েছে তারা এখন পর্যন্ত হওয়া সবচেয়ে হাইলি কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিয়ে চান্স পাওয়া। 24 ব্যাচে যখন হবে এটা আরও হাইলি কম্পিটিটিভ এক্সাম হবে। সো আশা করা যায় 24 ব্যাচে যারা যারা তোমরা আমাদের কাছে একাডেমিকগুলোতে পড়ছিল তোমরা আসলে তৈরি আসো, তোমাদের জাস্ট লাস্টে একটু শান দিতে হবে নিজের প্রস্তুতিটাতেই, তাহলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, আমি যদি আরেকটু টপ 20 পর্যন্ত দেখি, যে 11th রুহিদ আহমেদ, মুরারিচাঁদ কলেজ সিলেট এমসি কলেজ। তারপরে 12তম রিফা তাসনিম কলেজ, 13তম ফারহান তাসিন বেড়ামারা গভর্নমেন্ট কলেজ, 14 ফাতিন নূর নরডেম কলেজ, 15তম ফাতিন নূর, আমি যদি ভুল না করি ফাতিন নূরও কিন্তু গতবার পটেনশিয়াল বুয়েটিয়ানে ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড ছিল। যদি ফাতিন নূর থেকে থাকো কমেন্টে, আমার খেয়াল হচ্ছে যে আমরা যখন 23 ব্যাচের পটেনশিয়াল বুয়েটিয়ান নিয়েছিলাম তখন 24 ব্যাচ থেকে যারা পার্টিসিপেট করছে তাদের মধ্যে খুব সম্ভবত ফার্স্ট ছিল ফাতিন নূর। এইবারও কিন্তু 24 ব্যাচের মধ্যে 14 খুবই ভালো পজিশন নরডেম কলেজ থেকে। তারপরে 15তম তাফিম হ্যাঁ রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ। তারপরে 6 দেখতেই পাচ্ছ মাশফি, এই আবরার হাসান মাশফি, ও কিন্তু একাডেমিক ব্যাচগুলোতে আমাদের টপ সবসময় ভালো রেজাল্ট করে এমসি কলেজ থেকে। সাফাত আহমেদ নরডেম কলেজ, সিদ্ধার্থ বর্মন মুগ্ধ নরডেম কলেজ, অদ্রিতা সাহা ঢাকা কমার্স কলেজ এবং অরিন্দম মল্লিক গভর্নমেন্ট হাজি মহসিন কলেজ। কাজেই দেখতেই পারতেছো আমরা রেজাল্টটা কিন্তু অলরেডি কমেন্টে দিয়ে দিছি, রেজাল্টটা কিন্তু অলরেডি কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, কমেন্টে দেওয়া হয়েছে না? তো কমেন্ট সেকশন থেকে যারা অনেকে কমেন্ট করতেছো ভাই রেজাল্টের পিডিএফ কোথায় পাবো, তোমরা কিন্তু রেজাল্টটা কমেন্টে আমরা দিয়ে দিছি, পিন করে দাও। হ্যাঁ, রেজাল্টটা কিন্তু কমেন্টে পিন করে দেওয়া আছে, তোমরা দেখতে পারবা। কাজেই কংগ্রেচুলেশনস যারা এই পরীক্ষায় 100+ পাইছো, তোমাদেরকে আমি বলবো, আমি শুরুতেই বলে নিছি যে তোমরা রাইট ট্র্যাকে আসো, খালি নিজের পটেনশিয়ালটা কাজে লাগাও। শুরুতে একটা উদাহরণ দিছিলাম যে পটেনশিয়াল কিন্তু আরও অনেকেরই ছিল কিন্তু কাজে লাগাইতে পারে নাই। তো তোমার পটেনশিয়ালটা যাতে নষ্ট না হয়, পটেনশিয়ালটা কাজে লাগাইও, নিজের স্বপ্নের ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত হতাশ হয়েও না, ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না, হাল ধরে রাখতে পারলেই পৌঁছে যাবা। আর বাকিদের উদ্দেশ্যে যেটা বললাম কাজে লাগাবা। ভাই তোমার আজকের পরীক্ষায় খারাপ করছো কোনো সমস্যা নাই, তুমি রিয়েলিটি চেক খাইলা, যে চেকটা ধরো যে বুয়েট পরীক্ষার রেজাল্টের পরে কষ্ট পাওয়ার চেয়ে আজকে কষ্ট পাওয়া ভালো না? ধরো বুয়েট পরীক্ষায় তুমি চান্স পাইলা না, এরপরে তুমি কান্নাকাটি করলা, মন খারাপ করলা, এর চেয়ে আজকে তোমার মন খারাপ হোক, প্রশ্ন কঠিন হয়েছে তুমি গালি দেও, কোনো সমস্যা নেই, মন খারাপ করো, কিন্তু আজকে হয়ে যাক সেটা। তুমি রিয়েলিটি চেক তো খাইলা যে ভাই যেই প্রশ্নে আমি বলতেছি প্রশ্ন অনেক কঠিন, এই প্রশ্নে একজন 387.5 পেয়ে বসে আছে, এই প্রশ্নে 1700 জন মানুষ 100+ পেয়ে বসে আছে। তুমি যেই প্রশ্ন ভাবতেছো যে আমি একটাও পারি না, 2টা 3টাও পারি না, সেই প্রশ্নে 1700 মানুষ 100 চেয়ে বেশি পায়ে বসে আছে। কাজে বুয়েটে সিট কত? 1309টা। কাজেই তুমি, তোমার যদি টার্গেট থাকে বুয়েটে চান্স পাওয়া, তোমার কিন্তু ওদেরকে বিট করা লাগবে। ওরা কিন্তু কেউ তোমাকে পজিশন ছাইড়া দিবে না যে না তুই চাইতেছিস ভর্তি হয়ে যা, আমি পরীক্ষা দিব না এরকম, বা আমার জায়গায় তুই ভর্তি হয়ে যা, এই সুযোগ কিন্তু নাই। কাজেই তোমার যদি ওই রকম চান্স পাওয়ার ইচ্ছা থাকে, তোমাকে পরিশ্রমটাও ওই লেভেলেরই করতে হবে। কাজেই যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে, বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা অনেক সেফ প্রিপারেশন, আমরা সবসময় বলি, কারণ এখানে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, IUTM, ST, বুটেক্স 7টা ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, খুব ভালো। তুমি যে কোনো একটাতেও যদি একটা সাবজেক্টে চান্স পাও, তাও তুমি তোমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে পরেও তুমি ইঞ্জিনিয়ার হতে পারবা, বাট পরিশ্রমটা ওই লেভেলের করা লাগবে। আর আমাদের কিন্তু এইবার 24 ব্যাচের যে ইঞ্জিনিয়ারিং ব্যাচ, 24 ব্যাচের SES ইঞ্জিনিয়ারিং ব্যাচে কিন্তু আমরা ফেজ 1-এ ইতিমধ্যেই 26টা ক্লাস নিয়ে ফেলছি, এবং হায়ার ম্যাথে 3টা অধ্যায়, ফিজিক্সে 2টা এবং কেমিস্ট্রিতে 2টা অধ্যায়, টোটাল 7টা অধ্যায় আমরা কমপ্লিট করছি, টোটাল 26টা ক্লাস হয়েছে। তো ফেজ 1-এ ফেজ 2-তে যুক্ত হবে আমাদের সাথে। আমাদের ফেজ 2 কিন্তু শুরু হবে HSC পরীক্ষার পর, তখনও কিন্তু আমরা শুরুতে একটা রুটিন করে দিব। আমরা শুরুতে যারা ফেজ 2-তে ভর্তি হবে HSC পরীক্ষার পরে, এই 26টা ক্লাস তোমরা কিভাবে কভার করবা, প্রতি সপ্তাহে একটা অধ্যায় করে দিয়ে আমরা একদম প্ল্যানার করে দিব যে 7টা অধ্যায় শেষ হয়েছে, 7টা অধ্যায় আমরা 7 সপ্তাহ, যে তুমি আগে আমাদের সাথে ফেজ 1-এ ছিল না, ফেজ 2-তে যুক্ত হয়েছো, তুমি এই সপ্তাহে ল্যাব ক্লাসগুলোর পাশাপাশি ওই অধ্যায়টা রেকর্ডের দিকে কমপ্লিট করবা। এটা আমরা 2টা ধাপে প্ল্যানার দিতে পারি HSC পরীক্ষার পরে। যে অনেকেই চাইতে পারে যে ভাই আমি প্র্যাকটিক্যাল পরীক্ষার টাইমটা কাজে লাগাইতে চাই, আমি ওই সময় কভার করে ফেলবো, ওকে ফাইন। এরপরেও আমরা একটা সুযোগ রাখতে পারি
রাখবো যে আমরা অফলাইন অনলাইন এক্সাম, আমার অনলাইন ব্যাচেও কিন্তু আমরা এক্সাম দেবো। অনলাইন ব্যাচেও গতবারেও কিন্তু আমরা অনলাইন ব্যাচে উইকলি এক্সাম নিছি, লাস্টে ফাইনাল মডেল টেস্ট নিছি, এবং ওখানেও যে তোমরা যে এই সপ্তাহে এই একটা অধ্যায় করে কভার করো, এইভাবে 7 সপ্তাহ মানে কি ধরো 1 মাস 20 দিন, 1 মাস 20 দিনের মধ্যে তোমার সুন্দর মতো ফ্লো মেনটেন করে লাইভ ক্লাসও কমপ্লিট, আগের অধ্যায়গুলোও কমপ্লিট। মানে ফেজ 2তে একটা ছেলে যদি ফেজ 2তেও আমাদের সাথে যুক্ত হয়, ওই 26টা ক্লাস যে হয়ে গেছে ওটা তোমার উপর কোনো বার্ডেন হবে না। তুমি সুন্দর মতো নর্মাল স্পিডে জাস্ট একটা করে এক্সট্রা ক্লাস প্রতি সপ্তাহে 2-3টা এক্সট্রা ক্লাস দেখে তুমি 1.5 মাসের মধ্যে ইজিলি কভার করে ফেলতে পারবা, এবং পরীক্ষাগুলো আমরা ওইভাবেই সেট করব। আর এইবার থেকে আমাদের তোমরা জানো যে অ্যাচিভ আমাদের অফলাইন এক্সাম ব্রাঞ্চ চালু হচ্ছে, যে যারা আমাদের অনলাইন ব্যাচে পড়ো তোমরা শুধুমাত্র আমাদের কাছে পড়ে এবং আমাদের অফলাইন এক্সাম ব্রাঞ্চে এক্সাম দিয়ে কিন্তু তোমার বুয়েটিয়ান হওয়ার বা ইঞ্জিনিয়ার হওয়ার একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট করতে পারবা। কাজেই যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছো, তোমরা খালি এইচএসসি পরীক্ষাটা জাস্ট ভালো মতো দিয়ে আসো, জিপিএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে জিপিএ 5 একটা ভালো নাম্বার ক্যারি করে আসো, এবং যারা পরবর্তীতে যুক্ত হওয়ার প্ল্যান করতেছো তোমরাও এইচএসসি পরীক্ষাটা ভালো মতো অ্যাটেন্ড করো। এইচএসসি পরীক্ষার পরে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যুক্ত হয়ে যাও। আমরা তোমাকে একদম যতটুকু পসিবল তৈরি করার আমরা আমাদের দিক থেকে চেষ্টা করবো, বাট তোমার পরিশ্রম এবং তোমার ডেডিকেশন অবশ্যই লাগবে। আমরা শুধু পড়াইলাম, তুমি ক্লাস করলে না, পরীক্ষা দিলে না, তাইলে হবে না। দুইটার সমন্বিত মিশ্রণ লাগবে। যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা, তোমার ডেডিকেশন থাকে, আমরা প্রস্তুত তোমাকে সর্বোচ্চটা দিয়ে সাহায্য করার জন্য। তো অভি তো বললোই মোটামুটি। আর আমাদের কিন্তু ফেজ 1-এ হয়ে যাওয়া ক্লাসগুলোর উপরে আগে শুরুতে পরীক্ষা নিব আমরা। মানে তোমরা কিন্তু জেনে থাকবা যে ফেজ 1-এ কিন্তু আমরা এখনো কোনো পরীক্ষা নিই নাই, জাস্ট পড়িয়ে গেছি। পড়িয়ে যাওয়ার একটা কারণ ছিল যেন একটু হলেও এগিয়ে থাকতে পারো, তোমাদের যখন এইচএসসি শেষ হয় সাথে সাথেই যেন তোমরা পড়ার মতন কিছু উপকরণ তোমার হাতে পাও। তো তোমরা আবার কিন্তু শুরু থেকে ওই রিভিশনগুলো করে আমাদের অফলাইন বা অনলাইন যেটাতেই তুমি থাকো না কেন, সেখানে তুমি আগে পরীক্ষাগুলো পার্টিসিপেট করবা। আর আমাদের যদি সম্ভব হয়, তোমাদের যে কোনো কেউ থাকো না কেন, অফলাইনে ভর্তি হও বা না হও, যদি সম্ভব হয় অবশ্যই অফলাইনে যে পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামটা নিব সেটাতে পার্টিসিপেট করবা। সেটাতে পার্টিসিপেট করলে তুমি আরেকটা, মানে এই যে এখন যেমন একটা ল্যান্ডমার্ক তৈরি হলো যে আচ্ছা ঠিক আছে আমি এই পজিশনে আছি, এরপরের পার্টটা হবে ইমপ্রুভমেন্ট ফেজ, মানে তুমি ইমপ্রুভ করছো কেটা। কারণ এইচএসসিতে তোমরা অনেক পড়াশোনা করবা, তারপরের যে পরীক্ষাটা দিবে ওইটাতে তুমি অ্যাকচুয়াল তোমার যে অ্যাডমিশন জার্নির শুরুতে তোমার পজিশনটা কিন্তু যাচাই করে নিতে পারবা। এরপরে তোমার কাজ হবে জাস্ট যেই বেঞ্চমার্ক যে আছে ওইটাকে ইমপ্রুভ করতে থাকা, আজকে এতটুকু, কালকে আরেকটু বাড়ানো। তো এইভাবে ধাপে ধাপেই কিন্তু অ্যাডমিশনে ভালো করা যায়। আমার এখনও মনে আছে আমি যখন সর্বপ্রথম বুয়েটের জন্য মডেল টেস্টটা দিই, ভাইয়াদের সময় 60টা রিটেন দাগাতে হতো। আমি ফার্স্ট মডেল টেস্টে, বিশ্বাস করবা না, সবই পারি, কিন্তু আমি প্রায় 31টা লেখার পরে টাইম শেষ। মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে তখন আমার বুয়েট ভর্তি পরীক্ষার সময় বাকি মাত্র 1.5 মাস, কিন্তু আমি 31টা লিখতে পারতেছি, বাকি 29টা আমি দেখতেই পারি নাই। মানে আমি জাস্ট ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে আসলেও হবে কিনা। তারপরে আমি টানা 16টা মডেল টেস্ট দিছি, সামনের 20 দিনে 16টা মডেল টেস্ট দিছি। এই 16টা মডেল টেস্টের 16তম মডেল টেস্টটা যখন আমি দিই তখন কিন্তু আমি 54টা কারেক্টলি অ্যান্সার করে আসতে পারছিলাম। তো আমার এখনো মনে আছে এটা যে আসলে 1 বাই 1 ধাপে ধাপে এই ইমপ্রুভমেন্টটা করতে হয়। সো তোমরা আজকে যারা এক্সাম দিয়ে আজকেই জাজ করা শুরু করছো নিজেকে, আজকে আসলে জাজ করার মতন পজিশন না। আজকে যেটাই হইলো পরেরটা যেন এটা একটু বেটার হয়, পরেরটা যেন এটা একটু বেটার হয়। আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মজার পার্টটা এটাই যে যদি তুমি এইচএসসি ভালো দিয়ে আসো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এইচএসসি ভালো দিয়ে আসছে, ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু অলরেডি ফিল্টার আউট হয়ে যাবে অনেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই এইচএসসি পরীক্ষা দিই। এইচএসসি যদি ভালো দেওয়া থাকে, রিয়েলি পরীক্ষা দেয় হচ্ছে 7 থেকে 8,500 জনের মতন। মানে এই একটা অ্যামাউন্ট হচ্ছে, মানে রিয়েলি ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে। সিট কিন্তু এই চিন্তা করলে তুমি 5,000-এর মতন সিট, 6,000 মতন সিট পেয়ে যাচ্ছ। মানে মোটামুটি তুমি জাস্ট প্রিপারেশনটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো এবং নিজেকে একটা করে ম্যাথ বেশি সলভ করবো, একটা করে ম্যাথ বেশি কারেক্ট করবো, একটু করে পজিশন আঁকাবো। এইভাবেও যদি ধরে রাখতে পারো শেষ পর্যন্ত, লাস্ট ক্লাস পর্যন্ত তুমি যদি থাকতে পারো, লাস্ট পরীক্ষা পর্যন্ত তুমি যদি থাকতে পারো, এতটুকু বলা যায় তোমার চান্স হচ্ছেই। এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা আমার মতে বাংলাদেশে সব থেকে সেফেস্ট প্রিপারেশন। হ্যাঁ, এখানে একটাই জাস্ট ধরা খাওয়ার জায়গা, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষাটা। এইচএসসি পরীক্ষাটা যদি কোনোভাবে, ওই হার্ডেলটা তুমি যদি কোনোভাবে পার হইতে পারো, তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটাই আমার মতে সব থেকে সেফেস্ট প্রিপারেশন। তো তারপরেও তোমাদের যে প্যাশন
প্যাশন আছে সেই প্যাশন অনুসারে কারো যদি ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্যান্য জায়গায় ওর প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে সেটাও অবশ্যই নিবা, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন সম্বন্ধে এই রিকমেন্ডেশনটা আমার থাকবে। তো আমি একটু মাসুর ভাই, অপূর্ব 25 ব্যাচের রেজাল্টটা হিমেল এবং রাকিবকে ডেকে নিব 25 ব্যাচে যাওয়ার আগে। অভি, আমার মনে হয় যদি আমাদের এবার হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং প্যানেলে এতদিন পর্যন্ত আমি আর অভি কিন্তু পুরনো ফেস, আমরা কিন্তু এতদিন ধরে ক্লাস নিতাম, এখন কিন্তু আমাদের সাথে হিমেল, মাসরুর ভাই তারা কিন্তু নতুন যুক্ত, রাকিবও গতবার থেকে নেওয়া শুরু করছে এবং মানে কি বলবো আর, রাকিবের ক্লাসের এখন এত ক্রেজ। তো এবার আমরা আশা করতেছি মাসরুর ভাইয়ের ক্লাস দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে, এবং হিমেল তো তোমরা চিনোই অ্যান্ড নতুন করে কিছু বলার নাই। তো আমি একটু মাসরুর ভাইয়ের কাছে যাব, তারপরে রাকিব এবং হিমেলের কাছে যাব। যদি ভাইয়ারা আপনারা কিভাবে পরিকল্পনা করতেছেন এবার ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথটা নেওয়ার, সেইটা যদি একটু জানাতেন। রাইট, সো আমাদের অলরেডি কিন্তু ফেজ 1-এর ক্লাসটা হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং এর। ভার্সিটি ব্যাচও আমরা খুব দ্রুতই লঞ্চ করে ফেলবো, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর যে ফেজ 1টা হয়েছে এইখানে আমি যদি বলি আমাদের যে কন্টেন্টের প্ল্যানিংটা, এখানে ধরো আমি যেটা করছি নিউটনিয়ান মেকানিক্সের যে ক্লাসগুলা, এখানে প্রথমে আগে মেইন বই যতগুলা ছিল 7-8টা রাইটারের বইয়ের থেকে যেই টাইপের প্রবলেমগুলো ইউনিক আছে সেইগুলা নিয়ে আগে ক্লাসে আলোচনা হয়েছে, তারপরে বিগত বছরের প্রশ্ন, এবং তারপরে আমরা গেছি অ্যাডভান্স ম্যাথ প্রবলেমের, মানে প্রবলেম আছে ওইগুলা দেখছি। এখন এই প্রবলেমগুলা ধরো যারা আগের থেকে খুব ভালো মতন প্রিপারেশন আছে অলরেডি, তাদের তো পুরা ক্লাস একদম সবটুকু করার দরকার নাই। তোমাদের জন্য আমরা যে কাজটা করছি যে এইবার যখন সেকেন্ড ফেজটা শুরু হবে তখন কিন্তু ফেজ 1 এবং ফেজ 2-তে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারের একদম শর্ট একটা ভার্সন আমরা রেকর্ড আকারে কিন্তু এবার দিব। সো যারা আগে খুব ভালো মতন পড়াশোনা করছো, 2 বছর আমাদের একাডেমিক কোর্সগুলোতে ছিলা, যাদের প্রিপারেশন অলরেডি ভালো, তোমাদের জন্য ওই কম্প্যাক্ট যে ক্লাসগুলো সেগুলো খুবই ইউজফুল হবে ইনশাল্লাহ। কারণ ওই ক্লাসগুলো দেখার পরে তুমি সরাসরি চলে যাবা আমাদের যে ম্যাটেরিয়ালগুলো আছে, যে প্র্যাকটিসগুলো আছে সেগুলোর মধ্যে। এবং পাশাপাশি ওই আমরা এই ডিটেল যে ক্লাসগুলো আছে সেখানকার স্লাইডগুলোও তুমি যদি একবার দেখে যাও তাহলে আশা করা যায় যে প্রিপারেশন ইনশাল্লাহ কোনো টাইপের কোনো প্রিপারেশনই আর বাদ থাকবে না। সো যেটা আমরা একটু আগে বলছিলাম যে তোমার কাছে যেই টাইপের অস্ত্র থাকা দরকার একটা পরীক্ষায় ভালো করার জন্য, সব কিছু কিন্তু আমরা ইনশাল্লাহ তোমাকে রেডি করে দিব। তোমার কাছে সব টাইপের অস্ত্র থাকবে, এখন এটাকে তুমি কিভাবে করে কাজে লাগাবা সেইটা কিন্তু তোমার উপরে। এবং যদি এখন থেকে, যেহেতু এইচএসসি পরীক্ষা, এখন থেকে আর অ্যাডমিশনের চিন্তা করো না, এখন সরাসরি একদম এইচএসসি পরীক্ষা টার্গেট করে যেভাবে করে টেস্ট পেপার সলভ করা বলো, সিকিউ এমসিকিউ সলভ করা বলো, সেগুলোতে ফোকাস করো। এবং তারপরে ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষাটা ভালো মতন দেওয়ার পরে তোমরা আরেকবার ভাইয়েরা যেটা বললেন যে পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামটা অফলাইনে দিও, কারণ যেহেতু তখন এইচএসসি পরীক্ষা পুরাটা শেষ করার পরে সবগুলো সাবজেক্ট সম্পর্কে কিন্তু সব কিছু তোমার মাথায় থাকবে। তো তখন কিন্তু এখন যেমন অনেকের হয়েছে এরকম যে ভাই পরীক্ষা দিছি কিন্তু অনেক কিছু ভুলে গেছি, ফিজিক্স ফার্স্ট পেপারে অনেক কিছু ভুলে গেছি, ম্যাথ ফার্স্ট পেপারে কিছু কিছু জিনিস মনে ছিল না, তাও পরীক্ষা দিছি। কিন্তু যখন এইচএসসি পরীক্ষার পরপরই তুমি অফলাইনের এক্সামটা দিবা তখন কিন্তু সব কিছু তোমার টাটকা মাথায় থাকবে। সো ওই সময় কিন্তু একটা রিয়েল টেস্ট হবে। তো ওই অফলাইনের এক্সামটা সবাই ভালো মতন দিও, এবং ইনশাল্লাহ সামনে অ্যাডমিশন ব্যাচ যেগুলো আছে সেগুলো তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, সো রাকিব। মাইক আছে তো সামনে এইচএসসি পরীক্ষা, পটেনশিয়াল বুয়েটেনের রেজাল্ট যাই হোক না কেন এখন এটা ভুলে যাও। যাদের পরীক্ষা ভালো হয়েছে, মানে এই রেজাল্টটা ভালো হয়েছে, তারা তো খুবই ভালো। এই প্রিপারেশনটা যদি কন্টিনিউ করো, এইচএসসির পরে যদি কন্টিনিউ করো, তাহলে আমরা আশা করি যে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করা সম্ভব। কিন্তু যাদের খারাপ হয়েছে ভয় পাওয়ার কিছু নেই, প্রশ্ন কিছুটা কঠিন ছিল অ্যান্ড বুয়েটের পরীক্ষা এর থেকে সহজ হবে। আর সামনে পরীক্ষা কিন্তু আজকে হচ্ছে না, বুয়েটের পরীক্ষা কিন্তু আজকে হচ্ছে না, বুয়েটের পরীক্ষার আরও দেরি আছে, অন্যান্য ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আছে। তো প্রিপারেশন নেওয়ার যথেষ্ট একটা টাইম পাবা, তো ঘাবড়ানোর কিছু নাই। তুমি যেই পজিশনেই থাকো না কেন, এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোতে জিপিএ 5 নিয়ে আসো, তারপর তুমি যদি শুরু থেকে প্রিপারেশন নাও, আমার মনে হয় না যে ভালো রেজাল্ট করা খুব একটা ডিফিকাল্ট হবে। তোমাদের পরিশ্রম আর আমাদের কন্টেন্ট, এই দুটার কম্বিনেশনে আমার মনে হয় যে কোনো ভার্সিটি, শুধু ইঞ্জিনিয়ারিং না, তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে বাংলাদেশের যে কোনো ভার্সিটি, মেডিকেলটা বাদে যে কোনো ভার্সিটি ক্র্যাক করে ফেলতে পারবা। আর ক্লাস নিয়ে তো বললোই, আমাদের কিন্তু এবার 2টা ভার্সন থাকবে। তো তোমার প্রিপারেশন যদি খারাপ হয় তুমি তখন লাইভ ক্লাসটা করবে। ওখানে আমরা যেটা করব মোটামুটি বেসিক থেকেই যেটা করব, আস্তে আস্তে প্রথমত বইয়ের যেই টপিকগুলো ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসে, তারপর বিগত বছরগুলো সবগুলো টাইপ কভার করব, তারপর কিছু অ্যাডভান্স প্রবলেম আমরা দেখাবো, যেগুলো হয়তো টপার হওয়ার জন্য লাগবে কিন্তু সবার জন্য লাগবে না। আমরা বলে দিব যে এইটা একটু হার্ড প্রবলেম, তো এটা যদি তুমি টপ করতে চাও সেক্ষেত্রে লাগবে। তো তোমার প্রিপারেশন যদি আমরা একটু খারাপ হয় তাহলে তুমি লাইভ ক্লাসগুলো করবে, যেগুলো একটু বড়। তো ক্লাস করতেই হবে, কিছু করার নেই, কারণ তোমার প্রিপারেশন যদি খারাপ থাকে, অন্যদের প্রিপারেশন কিন্তু ভালো। অ্যাডমিশন টেস্টে যদি ভালো রেজাল্ট করতে যাও, বাকিদের থেকে ভালো রেজাল্ট করতে হবে, বাকিদেরকে হারাইতে হবে। তো ওরা যেহেতু আগে থেকেই পড়ে আসছে,
তো তুমি যদি একটু বেশি ক্লাস না করো, একটু বেশি প্রিপারেশন না করো, পরিশ্রম না করো, তাহলে কিন্তু তুমি ওদেরকে হারাতে পারবে না, মানে টপকাইতে পারবে না। আর যাদের প্রিপারেশন ভালো, একাডেমিকে খুব ভালো করে পড়ে আসছো, তাদের আসলে একাডেমি মানে আমাদের অ্যাডমিশন টেস্টে একাডেমিকের সিলেবাসেই হয়। তো একাডেমিকে খুব ভালো করে পড়ে আসলে আসলে অ্যাডমিশনের কিছু থাকে না। এরপরেও তখন অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য আমরা একটা কম্প্যাক্ট ক্লাস দিব প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, তো ওটা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমার কথা। এখন হিমেল ভাই কিছু বলবে। আচ্ছা, তাই আমি বলবো প্রথমে যে রেজাল্ট মানে পটেনশিয়াল বুয়েটেন এক্সামে যা হয়েছে এটা নিয়ে টেনশন করিও না। মানে তুমি যদি ওই যে দাদা তো বললোই যে 100+ পেলে তো তোমার প্রিপারেশন খুবই ভালো, এর যদি কমও পাও তুমি এখন এত কিছু ফোকাস আনিও না। তোমার এখন যেটা মেইন চিন্তাভাবনা থাকা উচিত, ভাই আমার সামনে এক্সাম, তো আমার এই এক্সামের জন্য আসলে ভালো করে আসলে আমাকে প্রিপারেশন নিতে হবে এইচএসসি এক্সামের জন্য, কেমন? তো বেশি বেশি করে টেস্ট পেপার সলভ করবা, একটু অ্যানালাইসিস করবা যে তোমার মানে পূর্বে এই মানে বিভিন্ন বোর্ডে তোমার কোন কোন টপিক থেকে আসলে বেশি কোয়েশ্চন আসছে, ওগুলোকে ভালো করে পড়বা। আর প্রথম পরীক্ষা কিন্তু বাংলা এক্সাম, আর প্রথম পরীক্ষাটা ভালো হওয়া খুবই জরুরি, কারণ প্রথম পরীক্ষা যদি ভালো হয় তোমার, তুমি কিন্তু ফ্লোতে পড়ে যাবা। ঠিক আছে, তো এই জন্য বাংলাকে আমরা অনেকে অবহেলা করি। প্রথমে কিন্তু আমি বলবো অবশ্যই 5 থেকে 6 দিন তুমি টাইম রাখবা প্রথম পরীক্ষার আগে যেন বাংলা পড়ার। এভাবেই তুমি এখন তোমার আগামী একটা 20 দিনের একটা প্ল্যানিং সাজায় ফেলো যে এই 20 দিন পরে গিয়ে আমি কিন্তু আর মানে বাংলা ছাড়া কিন্তু কোনো কিছু পড়বো না, কেমন? বাংলায় পড়বা। আর এইচএসসিটা খুব ভালো করে দাও, এরপরে তো আমাদের এডমিশনে দেখা হবেই। আর অলরেডি মাসুর ভাইও বলছে, রাকিবও কিন্তু বলছে আমাদের কন্টেন্টগুলো কীভাবে সাজানো হয়েছে। আমরা প্রথমেই কিন্তু আগে যে টপিকগুলো আছে সবগুলোই তোমাকে আমরা পড়াই দিব লাইভ ক্লাসে হচ্ছে ওই রিলেটেড তোমার বইয়ের এক্সাম্পল প্রবলেমগুলা, এরপরে তোমার হচ্ছে আমাদের যে তোমার ওই বিগত বছরের প্রশ্নে আসা হয় যে প্রবলেমগুলো, এরপরে কিছু অ্যাডভান্স ম্যাথ আমরা দেখাচ্ছি। আর রেকর্ডেড ক্লাস তো থাকবেই। রেকর্ডেড ক্লাস আমরা যেটা করব, টপিকটা জাস্ট হালকা দেখাবো, ফর্মুলা দেখাবো, তারপর হচ্ছে যে ওইটা নিয়ে 2-1টা ম্যাথ দেখায় যেগুলো ইম্পর্টেন্ট, এবং ওই 2-1টা ম্যাথ দিয়েই পুরো টপিকের সব কিছু কভার হয়ে যাবে। এভাবেই করে আমরা পরে নেক্সট টপিকে শিফট করব। ঠিক আছে, তো এই ছিল আর কি আমার কথা। খুব ভালো করে পড়বা, সবার প্রতি অনেক শুভকামনা, আশা করি সবাই অনেক ভালো হবে। যারা খারাপ করছো কোনো টেনশন নেওয়ার দরকার নেই, জাস্ট তুমি আগে এইচএসসিটা ফোকাস করো, এইচএসসির পরে গিয়ে আবার একদম জিরো থেকে বুস্ট আপ হয়ে তুমি তোমার প্রিপারেশনটা নিও। ভাই অবশ্যই হয়ে যাবে এডমিশন টেস্টে কোনো না কোনো ভালো জায়গায় সিট। এই আর কি ছিল। তো ঠিক আছে, আমরা এখন 25 ব্যাচের রেজাল্টটা দেখি। আমরা তো 24 ব্যাচের রেজাল্ট অলরেডি পাবলিশ করলাম। তো 25 ব্যাচ থেকে যারা এক্সাম অ্যাটেন্ড করছো, তোমাদেরকে তো আমি কি বলবো, তোমাদেরকে কি বলা যায় আবার, এত সাহস, মানে বলো, তুমিই বলো ওদের উদ্দেশ্যে কি যেখানে বলা যায়? 24 ব্যাচেরই অনেকের হাত পা কাঁপতেছে টাইপের একটা এক্সাম হয়েছে, এন্ড সেখানে 25 ব্যাচের কেউ ফুললি দিয়ে সাবমিট করে গেছো শেষ পর্যন্ত। এটার জন্য সত্যি কথা তোমরা একটা মানে মেডেল পাও আমাদের কাছ থেকে, সাহসিকতার মেডেল পাও। তো যাক, ভার্চুয়ালি আমরা পড়াই দিলাম, আপাতত ভার্চুয়াল মেডেল নিয়ে থাকো। তো আমরা এখন চলে যাব 25 ব্যাচের রেজাল্ট। তো 25 ব্যাচের রেজাল্টটা, 25 ব্যাচের একদম ফার্স্ট হয়েছে আব্দুল খালেক আরসি, মানে রাজশাহী কলেজ থেকে। তো রাজশাহী থেকে কিন্তু এর আগেও ফার্স্ট হয়েছিল মনে হয় বুয়েটে একবার কিছু বছর আগে। তো রাজশাহী কলেজ থেকে বরাবরই মানে অপূর্ব দাদার জায়গা, আর কি বলবো, এখানে নতুন করে আসলে কিছু বলার নাই। অপূর্ব দাদা যেভাবে পড়ান সেই জায়গাগুলোতে আসলে মানে রাজশাহীতে মেধাবী স্টুডেন্টস অনেক বেশি, অ্যান্ড রাজশাহীতে কম্পিটিটিভ স্টুডেন্টসরা অনেক বেশি পড়াশোনা করে। তো বোঝাই যাচ্ছে যে 25 ব্যাচেও আব্দুল খালেক এই স্বাক্ষরই রাখলো। তো যাক, খুবই ভালো লাগছে যে ঢাকার বাইরে থেকে একজন ফার্স্ট হইলো পুরো 25 ব্যাচের হয়ে এই লেভেলের কোশ্চেনে। তাও আবার আমাদের এখনো 25 ব্যাচের সিলেবাস শেষই হয় নাই, আমাদের এখনো 25 ব্যাচের ইয়ারচিট পরীক্ষা হয়। হ্যাঁ, মানে অনেকের ইয়ার ফাইনাল চলে, আর কিছু কলেজে শুরু হবে ঈদের আগে। মানে লাইক মানে তোমাদের হাফ সিলেবাস পড়া হয়েছে এরকম টাইপের একটা অবস্থা। আমাদের কাছে যারা পড়ে তাদের হয়তো 75%-এর মতন সিলেবাস হয়েছে। বাট এই প্রিপারেশনেও যে তোমরা চলে আসছো এবং এত দাপটের সহিত মার্কস পাইছো, আমি যদি এই রেজাল্টটাকে 24-এর সাথেও বসাই, তাও আমার কাছে মনে হয় এই রেজাল্টগুলো টপ 1000-এর মধ্যেও ঢুকে যাবে অনেকগুলা। তো সেকেন্ড হচ্ছে এমডি নাফিস সাদিক সিফাত, চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ থেকে। তো খুবই কংগ্রাচুলেশন নাফিস সাদিক সিফাতকে, চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ থেকে তুমি এই পরীক্ষায় অংশগ্রহণ করছো 25 ব্যাচের হয়ে। 1 বছর বড় ভাইয়াদের পরীক্ষায় অংশগ্রহণ করে সেকেন্ড হয়েছে, বিগ অ্যাচিভমেন্ট এটা তোমার জন্য। এবং থার্ড হচ্ছে আসির ইন্তেসার রাফি,
আনন্দমোহন কলেজ থেকে অভি বলো, এটা অভি বলো ভালো হয়, ময়মনসিংহ সিফাত এবং রাফি দুজনে কিন্তু আমাদের একাডেমিক ব্যাচগুলার সবগুলা সাইকেলেই মোটামুটি আছে, এবং অলরেডি আমরা যে মেগা এক্সামগুলো চ্যাপ্টার ক্লোজিং মেগা এক্সামগুলো নিচ্ছি, এই নাফিস সাদিক সিফাত কিন্তু 1-2টা এক্সামে ফার্স্ট বা সেকেন্ড এই র্যাঙ্কে ছিল। আর আসির ইন্তেসার রাফির সাথে কয়েকদিন আগেও আমার কথা হলো, ও কিন্তু ওই যে আমি লাস্ট যে মেগা এক্সামগুলো নিলাম ফিজিক্সের, ওখানে একটাতে মনে হয় সেকেন্ড আর একটাতে মনে হয় ফিফথ ছিল, আমি যদি খুব ভুল না করে থাকি। তার মানে বুঝতে পারতেছো যে নাফিস সাদিক সিফাত এবং আসির ইন্তেসার রাফি আমাদের কিন্তু এই যে আর্কাইভ ক্লাসের যে ব্যাপারটা, ওরা কিন্তু শুরু থেকে যারা আমাদের একদম এইচএসসি পরীক্ষার পরে যুক্ত হয়েছে, অনেকেই কিন্তু লাইভ ক্লাসে হয়তো আমরা 70% কমপ্লিট করছি, বাট বাকি 30% দেখা গেছে, কারণ ফুল সিলেবাস কভার না করলে কিন্তু এখনো ওরা এত ভালো রেজাল্ট করতে পারতো না। তো ম্যাক্সিমাম দেখা যাবে যে যারা টপে আছে ওদের হয়তো 90% সিলেবাস কমপ্লিট। তো সেই ক্ষেত্রে আমাদের এই আর্কাইভ ক্লাসগুলো তোমরা যদি কমপ্লিট করো, সেক্ষেত্রে কিন্তু ইজিলি এই নাম্বারগুলো অ্যাচিভ করা সম্ভব হবে। আচ্ছা, বাকি 25 ব্যাচের উদ্দেশ্যে একটু বলি যে তোমরা যারা বাকি 25 ব্যাচের আছো, তোমাদের জন্য জাস্ট বাকিদের জন্য ওদের মার্কস সম্বন্ধে একটা আইডিয়া দেয়া। আচ্ছা। আব্দুল খালেক কত পাইতে পারে, মানে 25 ব্যাচের হয়ে এই পরীক্ষায় কত পাইতে পারে, মানে একটা রেঞ্জে তোমরা দেখি উত্তর দিতে পারো কিনা। 25 ব্যাচের যারা যারা আসো এই লাইভটা দেখতেছো, একটা রেঞ্জে উত্তর দিও আব্দুল খালেক কত পাইতে পারে। কবি দেখো এটা বিশ্বাস হয় কিনা। কত পাইছে নাম্বার? আমরা কিন্তু এবার প্রথমেই দেখতেছি, আমরা কিন্তু এর আগে দেখিনি। না, নাম্বার কিন্তু আমরা শুধু ফার্স্টে 24 ব্যাচের তারটা হ্যাঁ, ওটা দেখছি, কিন্তু মানে আব্দুল খালেক 322.5, মানে 25 ব্যাচের হয়ে এই প্রশ্নের উপরে 322, মানে ইনসাইন। এবং বাকি যাদের মার্কস দেখতে পাচ্ছি তারাও কিন্তু মানে একদম 300 ছুঁই অবস্থা, 290, 270, 217, 215 এরকম করে। সবাইকে আসলে বিগ কংগ্রেচুলেশন। আমরা যেখানে বলতেছিলাম, অভি বলতেছিল যে 100 পাওয়া, 24 ব্যাচের একজন হয়ে 100 পাওয়ার মানে আমরা বলবো বুয়েটের দৌড়ে সে কিন্তু ভালোভাবেই আছে, মানে সে তার পজিশন গেড়ে আছে, সে জাস্ট ওই পজিশনটাই মেনটেন করতে পারলে হয়ে যায়। আর সেই জায়গায় তোমরা এক ব্যাচ ছোট হয়ে এই মার্কসটা অ্যাচিভ করা, এটা আসলে মানে বিরাট অর্জন আমি বলবো, অ্যান্ড বিরাট সাহসিক অর্জন। তারপরে আমি দেখতে পাচ্ছি ইয়াসির আরাফাত জয়, ABM ইয়াসির আরাফাত জয়, নটরডেম কলেজ থেকে। কংগ্রেচুলেশন তোমাকে, তোমার মার্কসও 200+, সো খুব ভালো রেজাল্ট করছো। আজিজুল হক নাফিসকে নিয়ে কিছু বলো। আজিজুল হক নাফিস হচ্ছে কি, আমি যখন আমাদের ফিজিক্স সাইকেল যখন শুরু হয়, আমি আর অপূর্বতা যখন 25 ব্যাচে পড়ানো শুরু করি, ফার্স্ট মেগা এক্সাম নিলাম ও ফার্স্ট, সেকেন্ড মেগা এক্সাম নিলাম ও ফার্স্ট। আমি তখনই বলতেছি কিরে, দুইটা এক্সামে কেমনে ফার্স্ট হয় একই মানুষ, মানে নর্মালি তো সম্ভাব্যতার হিসেবে তো একটু এদিক সেদিক হয়। থার্ড এক্সাম নিলাম, আজিজুল হক নাফিস আবার ফার্স্ট, মানে হ্যাট্রিক করছে প্রথম 3টা মেগা এক্সামে। মানে আমি মানে ওর নাম্বারটা ভাইয়া হচ্ছে কাইন্ড অফ বেনিফিশিয়ারি করে রাখতে হয় আর কি, যে টাকা পাঠানোর জন্য, কারণ প্রত্যেক মাস শেষে যদি টাকা পাঠাতে হয়। এই টপ পাঁচে আমি জানি না আব্দুল খালেক এবং আরাফাত জয় একাডেমিক বেঁচে আছে কিনা, বাট আমি নামগুলা স্মরণ করতে পারতেছি না, হয়তো থাকলেও হয়তো মেগা এক্সাম অ্যাটেন্ড করছে কিনা আমি জানি না। বাট এই নাফিস সাদিক সিফাত, আসির ইন্তেসার রাফি এবং আজিজুল হক নাফিস, আমি এখনো পর্যন্ত যতগুলা ম্যাথে মেগা এক্সাম নিয়েছি সবগুলাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নয় ফোর্থ, মানে ফিফথ, মানে টপ 10-এ ছিল। আমি শিওর বলতে পারি যে আজিজুল হক নাফিস এখনো পর্যন্ত আমাদের ম্যাথ আর ফিজিক্স কেমিস্ট্রি সাইকেল কোনো একটা বাদ গেছে মনে হয় না। লাখপতি শিওর না, লাখ টাকার উপরে নিয়ে নিয়েছে। আমি তো ফিজিক্সই আমার কাছে মনে হচ্ছে প্রথম 3টা সাইকেলে তো 30,000 টাকা পাঠালাম। তারপরে মানে এটা বেনিফিশিয়ারি করে রাখতে হয় আমাদের ব্যাংক অ্যাকাউন্টে, ওর মানে বিকাশ নাম্বারটা বেনিফিশিয়ারি করা রাখতে হয়, কারণ আমি জানি যে প্রত্যেক মাসে এসে ওকে টাকা পাঠাতে হবে। তো মাশাআল্লাহ টপ 10-এ থাকবে মেগা এক্সামগুলোতে। মাশাআল্লাহ, খুব ভালো রেজাল্ট তোমাদের। তারপরে দেখতে পাচ্ছি তানভীর হোসেন, MUBC ফুল ফর্ম কি? মৌলভীবাজার বিশ্ববিদ্যালয় হইতে পারে। আচ্ছা, sure. তো তানভীর হোসেনকেও কংগ্রেচুলেশন, তুমিও বেশ ভালো রেজাল্ট করছো ভাইয়া, এবং মানে 200+ মার্কস, হিউজ অ্যাচিভমেন্ট। তারপরে নক্ষত্র ঘোষ স্বপ্নীল, তো আদর্শ কলেজ থেকে, মাশাআল্লাহ ভাইয়া বেশ ভালো রেজাল্ট। তাইম তাহির HTDC থেকে 8ম হয়েছ, বেশ ভালো রেজাল্ট ভাইয়া। নাভিদ হাসান নটরডেম কলেজ থেকে, এখানেও কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, ঢাকার বাইরে কিন্তু স্টুডেন্টসদের পেনিট্রেশন অনেক বেশি, মানে ঢাকার বাইরে স্টুডেন্টসরা টপ 10-এর মধ্যে অনেক। তো 24 এবং 25 ব্যাচে আসলে অনলাইন এডুকেশনটার বিস্তারের কারণে দেখা গেছে যে ঢাকার বাইরের স্টুডেন্টস একটা গুড সাইন আমি বলবো। সবগুলো জায়গায় দেখো মানে মোটামুটি ঢাকার বাইরের স্টুডেন্টসরা ভালো করছে, অনেক ভালো পার্সেন্টেজ, কিন্তু নরমালি আমরা সচরাচর এত বেশি দেখি না। যেমন 23 ব্যাচে আমাদের এক্সাম, ওই পটেনশিয়াল বুয়েটেন এক্সামে কিন্তু ঢাকার মধ্যে থেকে অনেক স্টুডেন্টসরা ছিল, বাট এইবার 24 এবং 25 দুইটা এক্সামেই আমরা দেখতে পাচ্ছি রেজাল্টগুলো শুধু যে ঢাকার মধ্যেই সীমাবদ্ধ তা না, ঢাকার বাইরে থেকেও আল্লাহর রহমতে ভালো করছে স্টুডেন্টসরা। এছাড়াও শাহরিয়ার সিফাত, গভর্নমেন্ট আজিজুল হক বগুড়া কলেজ থেকে 9ম হয়েছে, কংগ্রাচুলেশন তোমাকে ভাইয়া। তারপরে শাহরিয়ার সিফাত
দশম। শাহরিয়ার সিফাত হচ্ছে গভর্নমেন্ট আজিজুল হক থেকে দশম, তারপরে তাহসিনুর রহমান, প্রিয়ন্তা পণ্ডিত, দীপায়ন ধর, তারপরে মুকসিদুল ইসলাম, মুকিদ আহমেদ, সাইদ, আদিব আল মুকসিদ, সবাইকে কংগ্রাচুলেশন। তোমরা 25 ব্যাচের যারা আছো, 25 ব্যাচের রেজাল্টটা কি দেওয়া হয়েছে আমাদের? ওকে ফাইন। তো 25 ব্যাচে যারা পার্টিসিপেট করছো তাদের পার্টিসিপেশনটাই যোগ্যতা। তারপরও এই যোগ্যতার বাইরে যেও তোমরা ওভার অ্যাচিভার হিসাবে অনেক কিছু প্রুভ করছো, তোমাদেরকে থ্যাংক ইউ। আর তোমাদের জন্য ইনশাল্লাহ সামনে আমাদের আরও অনেক পরিকল্পনা থাকবে। তোমরা যারা এই মুহূর্তে এই ভালোটা করছো তারা চেষ্টা করবা 25 ব্যাচে যখন পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামটা হবে তোমরা যেন এটার চেয়ে ড্রপ না করে এরকম উদ্যম নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করো এবং আরও ভালো করো। 25 ব্যাচই আমার কাছে মনে হচ্ছে সর্বশেষ শর্ট সিলেবাসের ব্যাচ হতে পারে। তো সর্বশেষ শর্ট সিলেবাসের ব্যাচ হিসেবে আমি বলবো একাধারে এটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে তোমরা সিনিয়র ব্যাচের ট্র্যাক রেকর্ডটা দেখতে পারতেছো, আবার একটা মাইনাস পয়েন্ট ওই দিক দিয়ে, কারণ এখন শর্ট সিলেবাসটাই এতটা প্র্যাকটিসড হয়ে গেছে, এতটা দক্ষ হয়ে যাচ্ছে সবাই যে কম্পিটিশন লেভেলটাও কিন্তু অনেক হাই। সো আমি বলবো যে এর জন্য ইন ডেপথে যে পড়াশোনা করার প্র্যাকটিসটা 25 ব্যাচে এখন যারা আসো এই মুহূর্তে ইয়ার চেঞ্জিং এক্সাম দিচ্ছ বা ইয়ার ফাইনাল পরীক্ষা সবে মাত্র শেষ হলো, সামনে তোমাদের জন্য অনেক সময়। তোমাদের জন্য কেউ যদি এখন 0 পাও তারও অ্যাকচুয়ালি বুয়েট ফার্স্ট পর্যন্ত যাওয়ার চেস করার কিন্তু ওই রান টাইমটা আছে, ওই যেই সামনে যে সময়টা আছে তুমি যদি আজকে 0 পাও এই এক্সামে, তুমি বুয়েট ফার্স্ট হওয়ার জন্য যতটুকু জিনিস অর্জন করা দরকার সেই সময়টা তোমার হাতে আছে। তো এই সময়টাকে ক্যাপিটালাইজ করো। তোমরা চেষ্টা করবা যে ইয়ার ফাইনাল এক্সামের পরে আমি যেন ডেপথে যেয়ে পড়াশোনা করতে পারি। আমাদের যেন শর্ট সিলেবাস যেহেতু সর্বশেষ ব্যাচ, আমরা শর্ট সিলেবাসের সর্বশেষ ব্যাচ হিসেবে প্রতিটা চ্যাপ্টার সিনিয়র ভাইয়াপুরা যা পড়ছে আমি যেন একটু হলেও আর একটু বেশি করে ভালো করে পড়তে পারি। আর এই সকল এক্সামে ভালো করার জন্য শুধুমাত্র যে পড়াটা স্পিড অ্যান্ড অ্যাকুরেসি এটা ম্যাটার করে এবং এটা কিন্তু পরীক্ষার মাধ্যমে আসে। আমাদের 25 ব্যাচের যে একাডেমিক সাইকেলগুলো, এই 25 ব্যাচের একাডেমিক সাইকেলগুলোতে কিন্তু প্রত্যেক উইকলি এক্সাম হচ্ছে এবং আমরা মেগা এক্সামও নিচ্ছি চ্যাপ্টার এন্ডিং। তো এইটা একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমাদের ওই এক্সামগুলোর রিফ্লেকশনটা কিন্তু এই এক্সামে পড়তে পারছি, কারণ আমরা কিন্তু 22 ব্যাচ বা 23 ব্যাচের সময় সেরকম মেগা এক্সাম নেওয়ার সুযোগ হয় নাই আমাদের, কারণ তখন আমরাও শুরু করছি বেশি একটা অনলাইনে পরীক্ষার সিস্টেমটা যে গোছাবো সেটা কিন্তু সুযোগ হয়নি। তখন আমরা ক্লাসগুলোতে বেশি ফোকাস ছিলাম, বাকি সিস্টেমটাকে তেমন সাজিয়ে উঠতে পারিনি। কিন্তু 25 ব্যাচ 24 ব্যাচের জন্য কিন্তু আমরা পূর্ণাঙ্গভাবে প্রস্তুত। তো যে কারণে আমরা মার্কেরও একটা রাইজ দেখতে পাচ্ছি। মানে নর্মালি এই রকম লেভেলে এত কঠিন প্রশ্নের এক্সামে এত অ্যাভারেজ মার্কস এত উপরে থাকে না। তো এইবার অ্যাভারেজ মার্কসটাও বেশ ওপরে এই স্টুডেন্টসদের ঘন এক্সাম নেওয়ার কারণে। তো তোমরা যারা আমি জানি যে আমাদের ব্যাচেরও অনেকে আসো, অনেকে আজকে লাইভটা দেখতেছো, অনেকে এই এক্সামেও অ্যাটেন্ড করো নাই, অনেকে আমাদের উইকলি এক্সামগুলোতেও অ্যাটেন্ড করতেছো না, মেগা এক্সামগুলোতেও অ্যাটেন্ড করতেছো না। তুমি কিন্তু ভাইয়া পিছিয়ে যাচ্ছ, ভাইয়া বা আপু তুমি পিছিয়ে যাচ্ছ। অবশ্যই আমরা যে সুযোগ সুবিধাগুলো তোমাদের প্রোভাইড করি সেইগুলো থেকে সর্বোচ্চ জিনিস বের করে আনবা। অভি তো প্রায়ই মাঝে অভির পাবলিক গ্রুপেও এক্সাম নেয়, এক্সাম যে যত পারো অ্যাটেন্ড করবা। আমি অনেক ক্ষেত্রেই দেখি যে যেমন তোমরাই দেখবা যে আমরা যখন এই পরীক্ষাগুলো নিয়ে পোস্ট দিই, একটা মহল বলে পরীক্ষা নেন, একটা মহল বলে ভাইয়া নিয়েন না, পরে নেন। এটা কিসের জন্য হয়? নর্মালি পরীক্ষা ভীতির কারণে। তো পরীক্ষা ভীতিটা দূর করতে হবে আমাদের। এই পরীক্ষাগুলো দেওয়ার সবথেকে বড় উদ্দেশ্য হচ্ছে যে পরীক্ষা ভীতিটা দূর করব। যে কোনো সময় মানে আমরা যেমন প্রতিদিন ভাত খাই, গোসল করি, এই রকম স্বাভাবিক কার্যক্রমের মতন তোমাদেরও যারা পরীক্ষার্থী হিসেবে তৈরি হচ্ছে তাদের কিন্তু পরীক্ষাটাকেও এরকম স্বাভাবিক কার্যক্রমের মতনই ভেবে ফেলতে হবে যে আচ্ছা ঠিক আছে একটা পরীক্ষা দিতে বলছে দিয়ে দিই, পরীক্ষা দিয়ে দেখি কি অবস্থায় আসি। তো এই পরীক্ষা দেওয়ার অভ্যাসটা গড়ে তুলবা। তুমি চিন্তা করে দেখিও যে তোমাদের যারা সিনিয়র ভাইয়া পুরো চান্স পাইছে তাদের সবার মধ্যে একটা কমন ফিচার বা কমন বৈশিষ্ট্য হলো অনেক এক্সাম তারা দিয়েছে, মানে অনেক প্র্যাকটিস, অনেক এক্সাম তারা দিয়েছে। শুধু পড়লেই হবে না, আমরা কন্টেন্ট দিচ্ছি, কন্টেন্টটা নিচ্ছ তাহলেই হবে না, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিলে অনেক পড়ছি, অনেক পারি, কিন্তু পরীক্ষা হলে লিখে আসতে পারেন। এটা কিন্তু এখনকার জেনারেশনের সবচেয়ে কমন সমস্যা আমি বলতে পারি। অ্যান্ড এটা দূর করার একটাই উপায়, সেটা হচ্ছে নিজে প্র্যাকটিস এবং পরীক্ষা দেওয়া। তো আমরা বরাবরই প্র্যাকটিসটাকে কিন্তু জোর দিই, যে কারণে আমরা প্র্যাকটিস শিটও তোমাদের দিই। আমি বলতে পারি যে এই প্র্যাকটিস শিটের হাতে গোনা কয়েকজন আসলে শেষ পর্যন্ত কমপ্লিট করে। তুমি সবটা কমপ্লিট করতে না পারো, অ্যাটলিস্ট 50% বা 70% যদি কমপ্লিট করো, তুমি নিজেই তোমার চেঞ্জটা বা পরিবর্তনটা দেখতে পাবা। এই হচ্ছে আজকে আমাদের পটেনশিয়াল বুয়েটিয়ান এক্সামের লাইভ। আশা করব কালকেই পটেনশিয়াল মেডিকেলিয়ান এক্সাম হবে, সামনে আরও এরকম এক্সাম হবে। তোমরা অবশ্যই
এই ফ্রি এক্সামগুলো অ্যাটেন্ড করবা। কারণ সারা বাংলাদেশে নিজেকে জাজ করার সুযোগ কিন্তু খুবই কম হয়, মানে সারা বাংলাদেশে তুমি কোথায় আসো, কোন অবস্থানটাতে আসো, সেইটা জাজ করার সুযোগ কিন্তু এখন অনলাইন এডুকেশনের কারণে অনেক সহজ, এবং সেই সুযোগগুলো তোমরা কাজে লাগাবা। এই কারণেই আমরা ECS থেকে এই পরীক্ষাগুলো আয়োজন করে থাকি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।